বিভিন্ন ধরনের প্রশ্ন, জিজ্ঞাসা, তর্ক বিতর্ক তার মধ্যে কিছু প্রশ্ন খুব বেশি এসছে। বুঝতে পারছি লোকজন এগুলো নিয়ে ভাবনা চিন্তা শুরু করেছে। তার মধ্যে একটা হলো, আদর্শ রাষ্ট্রনীতি কি হতে পারে? বিশাল বড় প্রশ্ন, পুরো পলিটিক্যাল সায়েন্স একটা বিষয়। পৃথিবীতে 250-র বেশি দেশ আছে, প্রত্যেকটা দেশ রাষ্ট্র চালাচ্ছে, টোটালটা কভার, যুগ যুগ ধরে চলে আসছে, এরপরেও চলবে। সবকিছু উৎকর্ষতার দিকে যাওয়া, এটা সভ্যতার অগ্রগতির নিয়ম। তো রাষ্ট্রনীতি উৎকর্ষতার দিকে যাবে, যাচ্ছে। কিভাবে যাচ্ছে, কিভাবে যাবে, কতদিনে যাবে? আমাদের দেশে যাচ্ছে বললে, ভাবলে একটু ভুল ভাববো। উন্নত রাষ্ট্রগুলোর দিকে দেখি। আর রাষ্ট্রনীতি বলতে কিন্তু একটা দুটো জিনিস না। আজকে আমরা শুধু রাজনীতি নিয়ে বলবো একটু। রাষ্ট্রনীতির মধ্যে রাজনীতি, অর্থনীতি, প্রশাসন, আইন, পররাষ্ট্রনীতি, আরো অনেক কিছু আসে। বিশাল বড় বিষয়, তার একটা অংশ রাজনীতি। মানে রাজার নীতি, মানে রাজা কি করে দেশ চালাবে, মানে যাদের উপর দেশ চালানোর বা দেশের অংশ চালানোর দায়িত্ব দেওয়া হয়েছে তাদের নীতি। রাজনীতি পলিটিক্স না, কিন্তু পলিটিক্স না। রাজনীতি হলো রাষ্ট্র শাসনের নিয়ম, রাজার নীতি, পলিটিক্স না। মানে নির্বাচিত হয়ে যাওয়ার পরে আসল যে সংবিধান মেনে দেশকে পরিচালনা করা, ওটাই তো রাষ্ট্রনীতি, রাষ্ট্র শাসনের নিয়ম। আর পলিটিক্স হলো ওখানে যাওয়ার জন্য যা নির্বাচন, মারপিট, লড়াই ঝগড়া, ম্যানিপুলেশন, এইসব। সব নিয়মের মূল নিয়ম হলো, মেটাফিজিক্সে আমরা ভালো করে উপলব্ধি করেছি। আগের প্রত্যেকটা দিন, 9টা দিনের টোটাল লেকচার, 15 ঘন্টার টোটাল লেকচারে এটা আমরা বুঝেছি। হিংসা ধ্বংস করে, সেপারেশন ধ্বংস করে, প্রেম স্বরূপ, পাওয়ার অফ লাভ, ইউনিফিকেশন করে, গঠন করে। ওয়াননেস যখন আসে তখন সবকিছু ভালো হয়। তো রাজনীতিতে দেখুন না, কোথায় ওয়াননেস আছে আর কোথায় সেপারেশন আছে। যেখানেই সেপারেশন সেখানেই ধ্বংস, যেখানেই হিংসা সেখানেই ধ্বংস, যেখানেই ওয়াননেস, যেখানেই ইউনিফিকেশন, যেখানেই সমন্বয়ের সাথে চলা, সেখানেই এগিয়ে যাওয়া। এখন এই করোনার লকডাউন ভারতবর্ষে চলছে, সারা পৃথিবীতে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ভাবে চলছে। ভারতবর্ষে প্রধানমন্ত্রী একটা 21 দিনের লকডাউন সেন্ট্রালি ঘোষণা করেছিলেন। দুদিন আগে প্রত্যেকটা রাজ্যের চিফ মিনিস্টারের সাথে ভিডিও কনফারেন্সিং করে তারা কিছু সিদ্ধান্ত বা কিছু ভাবনা চিন্তা করেছেন। তারপরে দেখছি একের পর এক রাজ্য লকডাউন বাড়িয়ে দিচ্ছে। উড়িষ্যা, পাঞ্জাব, মহারাষ্ট্র, দিল্লি, পশ্চিমবঙ্গ 14 এপ্রিল থেকে 30 এপ্রিল করে দিয়েছে। একটা যেন দেশে ন্যাশনাল গভর্নমেন্ট চলছে, ন্যাশনাল গভর্নমেন্ট। পিএম সিএমদের মিটিং, লকডাউন নিয়ে ভাবনা, পিএম সিএমদের উপরে সব ছেড়ে দেয়া, সিএমরা একে একে লকডাউনের মেয়াদ ঘোষণা করা, বাড়ানো। টোটালটাকে দেখলে না মনে হয় একটা ন্যাশনাল গভর্নমেন্ট চলছে। করোনা কিছু একটা হিন্টস দিচ্ছে ন্যাশনাল গভর্নমেন্টের দিকে যাওয়া।
এর জন্য প্রচন্ড সৎ ইচ্ছা চাই মানুষদের। সম্পূর্ণ গণতান্ত্রিক পদ্ধতিতে সব চালানোর, নিজেরটা চলুক অন্যেরটা বন্ধ হোক এরকম না, কাউকে না কাউকে ত্যাগ স্বীকার করতে হবে ভালো কিছু করতে গেলে। যারা উন্নত চেতনায় তারা ত্যাগটা বেশি করবে, যারা নিম্ন চেতনায় তারা ত্যাগ করতে জানে না, তারা মারপিট করবে, সেপারেশন করবে, হিংসা করবে। করোনা ধাক্কা দিয়ে দিয়ে বোঝাচ্ছে সেপারেশন ধ্বংস করে, হিংসা ধ্বংস করে, পাওয়ার অফ লাভ ইউনিফিকেশন করে, ওয়াননেস ইউনিফিকেশন করে। এটাকে এমব্রেস করো, রাজনীতিতে নিয়ে আসো। রাজনীতিতে যে সমস্ত দেশ অনেক ভালো রাজনীতি, অনেকটা এগিয়ে যদি বলা যায়, ইউনাইটেড স্টেটস, জাপান, জার্মানি, ইউকে, এরা এই গণতান্ত্রিক পদ্ধতিতে, আমরা 70 বছরের অভিজ্ঞতা হলো, ওদের 100-200 বছরের বেশি অভিজ্ঞতা। ওরা অনেকটা ম্যাচুরিটির দিকে যাচ্ছে। টু পার্টি পলিটিক্যাল সিস্টেম প্রায় সব জায়গায় উন্নত দেশগুলোতে চলে এসছে। সেটা এন্ড না, আরো যখন নো পার্টি হয়ে যাবে তখন উন্নত চেতনার গভর্নমেন্ট তৈরি হবে। পার্টি মানে কি? হিংসা, সেপারেশন। কিসে হতে পারে এটা? ইউনিভার্সাল গাইডেন্স বলছে, ভারতবর্ষের রেফারেন্সে, পৃথিবীর রেফারেন্সে বলি, ভারতবর্ষের রেফারেন্সটা বেশি দিচ্ছি। ইলেকশন যদি ওপেন ব্যালটে হয়, এক ধাক্কায় সমস্ত সমস্যা মিটে যাবে। আর এটা করতে গেলে অত্যন্ত সৎ ইচ্ছা চাই, এখন যারা ক্ষমতায় আছে, এখন যারা বিরোধীতে আছে, এবং প্রত্যেকটা মানুষের। ইলেকশন ওপেন ব্যালট সিস্টেম, ন্যাশনাল গভর্নমেন্ট, নো পলিটিক্স। এক ধাক্কায় সমস্ত দুর্নীতি বন্ধ হয়ে যাবে। ভোটে প্রচুর টাকা লাগে, প্রচুর টাকারই খেলা হয়, সবাই জানি, মুখে যাই বলি। ভোটে অবজারভার থাকে, ইকোনমিক অবজারভার থাকে। ভোট প্রসেস চালিয়েছি, ইলেকশন কমিশন হয়ে কাজ করে কাছের থেকে দেখেছি। ইলেকশন কমিশন প্রচুর চেষ্টা করে, কাছের থেকে দেখেছি, সম্পূর্ণ ঠিকঠাক করার চেষ্টা করে, কিন্তু চতুর্দিকে এরকম কিছু চলে যে সম্ভব না। এরকম থ্রেটেনিংও শুনতে হয়, ভোটের পরে ইলেকশন কমিশনার বাঁচাবে? তো ভোটে প্রচুর টাকা লাগে, প্রচুর বাহুবল লাগে, প্রচুর মানুষের দরকার হয়। এই মানুষগুলো কি এমনিতেই কাজ করে? ভোটের পরে তাদের সবাইকে পাইয়ে দিতে হয়। ভোটে প্রচুর টাকা দেয় শিল্পপতিরা, ব্যবসায়ীরা আর অন্যান্য লোকেরা, তারপরে ইমিডিয়েটলি তাদেরকে সব পাইয়ে দিতে হয়। কিচ্ছু করার নেই, এই সিস্টেম। অল কারাপশনস আর ডিউ টু পাওয়ার। পলিটিশিয়ানদের অনেক বদনাম একসাথে মিটে যাবে যদি একটু সদিচ্ছা থাকে, সবাই একসাথে বসে। বলে ওরা গুন্ডা পোষে, টাকা ও ভোটের জন্য ক্ষমতার লড়াই চালাতে থাকে, কোটি কোটি টাকা নষ্ট হয়, সময় নষ্ট হয়। সারা দেশে উৎসবের দরকার নেই, এসব বন্ধ করে দিয়ে ভোটের উৎসবের দরকার নেই। পুরো উন্নয়ন টোটাল স্টপ হয়ে যায়। এক একটা নির্বাচনে কোটি কোটি টাকা নষ্ট হয়, স্কুল কলেজ থেকে শুরু করে সব কিছু বন্ধ হয়ে যায়, উন্নয়নের কাজ বন্ধ হয়ে যায়। সমস্ত দুর্নীতির মূল আতুরঘর এই পলিটিক্স। যেখানে যেখানে দুর্নীতি, সেখানে কি কি করা যায় দেখতে হবে। যেরকম পলিটিক্স যদি ওপেন ব্যালট হয়ে যায়, কিভাবে হবে তার রূপরেখা আমি ইউনিভার্সের কাছে গাইডেন্স চাইব, নিশ্চয়ই পাবো কিছু না কিছু রূপরেখা। পলিটিক্সে যখন টাকার খেলা বন্ধ হয়ে যাবে, ওপেন ব্যালট হয়ে যাবে, সেই ওপেন ব্যালটে কি করে একের পর এক স্টেজে বিভিন্ন গভর্নেন্সের পার্টগুলো তৈরি হবে, সবগুলো আসবো ধীরে ধীরে। এখন বলি
যেখানে যেখানে দুর্নীতি সেখানে সেখানে প্রথমে দুর্নীতি দূর করার জন্য সবাইকে আন্তরিক হতে হবে। যেরকম রেশনের দুর্নীতি, এই চাল চুরি করছে ডিলারদের, অমুকদের তমুকদের, প্রচুর দুর্নীতি। আমার মনে আছে 2007-08 হবে মনে হয়, রেশন ডিলারদের পুড়িয়ে দিচ্ছে বাড়ি, দোকান, মারপিট, পুরো পশ্চিমবঙ্গে একটা মহামারী, এরকম অতিমারি হয়নি, মহামারী একটা রূপ নিয়েছিল। আমার মনে আছে সারা রাত জেগে রেশন দোকানদের বাড়িগুলো তো পাহারা দিতে হবে, মানুষকে সামলাতে, মানুষ একদম মারমুখী হয়ে গেছে। মানুষের ক্ষোভ, কারণ জানে কে কি করছে না করছে। প্রত্যেকের লোকজনের ইনকাম মানুষ জানে না, এলাকার লোকজন জানে না কি সোর্স অফ ইনকাম, কি করে টাকা করেছে। তো রেশনের দুর্নীতি বন্ধ হবে কি? রেশন কার্ড উঠিয়ে দাও, অত্যাবশ্যক চাল ডাল নুন তেল সবার জন্য সমান দামে থাকবে, যার যার দরকার সে নাও। অন্তোদয়, অন্নপূর্ণা, এই ধরনের যাদের ক্যাটাগরি আছে তাদেরকে, যারা যারা চাইবে, কারা হবে না হবে তার ব্যবস্থা বলছি, কিভাবে উঠে আসবে। ওপেন সিস্টেম থেকে উঠে আসবে সেই লিস্ট, সবাই বলবে, সেটা আমি পরে আসি। এরকম যেখানে যেখানে দুর্নীতি আছে, যেটাতে দুর্নীতি হয় সেটা বন্ধ করে দাও। সদিচ্ছা চাই। কিরকম হবে তাহলে পলিটিক্যাল সিস্টেম, গভর্নেন্সের সিস্টেম? নো পার্টি সিস্টেম। তাহলে দুর্নীতি মুক্ত হয়ে গেলে সততা, ত্যাগ আর পাওয়ার অফ লাভ এর উপর ভিত্তি করে ভিলেজ মাস্টার অথবা ওয়ার্ড মাস্টার অথবা মেম্বার, যেটাই আপনারা বলুন, ওপেন ব্যালটে, ওপেন ডিসকাশন করে একটা ওপেন মাঠে করতে হবে। ইলেকশন কমিশন খুব ট্রান্সপারেন্টলি, সিনসিয়ারলি, ওপেনলি কাজ করবে। পাশাপাশি 2-3টা গ্রামের থেকে বয়োজ্যেষ্ঠরা সেটা দেখতে আসবে ওপেন হচ্ছে কিনা। 100% অনেস্টির সাথে ভোটার, প্রতি 500 ভোটারে মোটামুটি একটা ওয়ার্ড বা একটা ভিলেজ মেম্বার ওই ওপেন সিস্টেমে সিলেক্ট করা হবে। 500 জনের হাত গুনতে কোনো ব্যাপার না। যখনই গোপন ব্যালট, সমস্ত কিছু গোপনীয়তা, সমস্ত গোপনীয়তা সমস্ত সমস্যার মূল কারণ, করাপশনের মূল কারণ। তো বেসিসটাই করাপ্টেড। গোপন ব্যালট, এমএলএমপি বিক্রি কেনা, গোপন ব্যালট। গোপন ব্যালট বন্ধ করলে সব সমস্যার সমাধান প্রায় হয়ে যাবে। তাহলে সবাই মিলে, ভোটাররা কিরকম হবে? ভোটার তারাই হবে যারা অনেস্টলি রোজগার করে, অ্যাটলিস্ট 10th স্ট্যান্ডার্ড এডুকেটেড, ইনকাম ট্যাক্স ফাইল আছে, ক্লিন ব্যাকগ্রাউন্ড আছে, ওপেনলি, ওপেন ফোরামে ভোটার ঠিক করা হবে। একদম নিচের লেভেলে সব থেকে বেশি পরিশ্রম করতে হবে। যেরকম উন্নত এডুকেশন সিস্টেমে প্রাইমারি স্কুলে বেস্ট টিচাররা পড়ায়, বেস্ট রেমুনারেশন, বেস্ট এনার্জি দেওয়া হয়, তারপরে ওই জায়গা তৈরি হয়ে গেলে তারপরে উপরে অটোমেটিক হতে থাকে। আমাদের দেশে উল্টো। এডুকেটেড মানে শুধু লেখাপড়া জানে না, সত্যিকারের শিক্ষা, শিক্ষা নিয়ে যেগুলো বলেছিলাম। শুধু এডুকেটিং এ পার্সন intellectually, not morally, is to create a menace for the society. গান্ধীজি বলেছিলেন, কাউকে শুধু ইন্টেলেকচুয়ালি শিক্ষিত করা, চেতনাকে না জাগানো, সমাজের জন্য একটা শয়তান তৈরি করা। তো মোটামুটি 20টা এবং ভিলেজ মেম্বার বা মাস্টার অথবা ওয়ার্ড মেম্বার বা মাস্টার মিলিয়ে ওয়ার্ড পঞ্চায়েত বা গ্রাম পঞ্চায়েত যেরকম হয়, আমি এই স্ট্রাকচারের সাথে মিলিয়ে মিলিয়ে বলছি। যারা এই সাবজেক্টে বিশেষজ্ঞ তারা এটাকে একটু আধটু নিজের মতো করে চেঞ্জ করতে পারেন। আমাদের দেশে যেরকম আছে পঞ্চায়েত সিস্টেম, মিউনিসিপ্যালিটি সিস্টেম, এভাবে উঠে উঠে বিধানসভা, লোকসভা, আমি সেই স্ট্রাকচারের সাথে মিলিয়ে মিলিয়ে বলছি।
তো 20 জন ভিলেজ পঞ্চায়েত মিলে বা ওয়ার্ড পঞ্চায়েত মিলে 20 বা 20 থেকে 25 এরকম একটা সংখ্যা ম্যানেজেবল হয়। তারা নিজেদের গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ড পঞ্চায়েত গঠন করলো, যেরকম এখন করে গ্রাম পঞ্চায়েত বড় এই ধরনের। সেখান থেকে তারা নিজেদের নেতা নির্বাচিত করবে। ওরা নিজেরা অবজারভার থাকবে সব লেভেলে, ইলেকশন কমিশন নিজেরা নেতা নির্বাচন, ওপেন, নো গোপন। ডিবেট হবে, ডিসকাশন হবে, যারা যারা দাঁড়াতে চায়, যারা যারা দাঁড়াতে ইচ্ছুক বা যাদেরকে কেউ দাঁড় করাতে চায় ওখানে তারা ওপেন ডিবেট করবে, ডিসকাশন করবে, তারপরে ওপেন ভোট হবে। তো গ্রাম পঞ্চায়েত তৈরি হয়ে গেল। তারপরে ওখান থেকে অন্তত 5 জন মেম্বারকে নেক্সট স্তরে পঞ্চায়েত সমিতি ওতে পাঠানোর জন্য এই ইলেক্টেড মেম্বারদের মধ্যেই ওরা নিজেরা যারা ইলেক্টেড তারা ঠিক করে 5 জনকে পঞ্চায়েত সমিতিতে পাঠালো। এইরকম 20টা পঞ্চায়েত সমিতি, এক একটা পঞ্চায়েত সমিতিতে 10টা করে যদি গ্রাম পঞ্চায়েত থাকে, আমি গ্রাম পঞ্চায়েত স্ট্রাকচার দিয়ে বলছি, তাহলে সবাই 5 জন করে পাঠালে 50 জন পঞ্চায়েত সমিতির মেম্বার হয়ে গেল। এই 50 জন পঞ্চায়েত সমিতির মেম্বার তাদের বোর্ড গঠন করবে, করে ওরা আরো 5 জন বা 5 থেকে 10 জনকে জেলা স্তরে পাঠাবে। তারা জেলা পরিষদকে চালানোর জন্য জেলা পরিষদের মেম্বার হবে। ওই ক্ষেত্রে আর নির্বাচন দরকার নেই, নির্বাচন শুধু একটাই গ্রাসরুট লেভেলে, একদম বেছে বেছে লোকজন নিজেদের প্রতিনিধি ওপেন ব্যালটে করছে। এবার তাহলে জেলা পরিষদে চলে গেল 20টা পঞ্চায়েত সমিতি, আমি ধরে নিলাম স্ট্যান্ডার্ড একটা জেলাতে 5 জন করে পাঠালে 100 জন জেলা পরিষদের মেম্বার। তারা জেলা পরিষদের বোর্ড গঠন করলো, আর সেখান থেকে 10 জনকে তারা রাজ্য স্তরে বিধানসভার মেম্বার করে পাঠালো। তাহলে 20টা ডিস্ট্রিক্ট হলে 200 জন বিধানসভার মেম্বার। এবার এই 200 জনে নিজেদের বোর্ড গঠন করলো, ওপেন সব ব্যালটে নিজেদের চিফ মিনিস্টার নির্বাচন করলো ওপেন ব্যালটে হয়ে। তারপরে ওখান থেকে ওরা 10 জনকে লোকসভায় পাঠালো, তাদের ইলেক্টেড মেম্বার, তাদের কথা শোনার জন্য, তাদের হয়ে বলার জন্য। যদি 30-35টা রাজ্য বলা যায়, সব মিলিয়ে ফিলিয়ে আমি 30টা স্ট্যান্ডার্ড রাজ্য ধরে, তাহলে 300 জন, 10 জন করে পাঠালে 300 জন লোকসভায় গেল। আর যদি বেশি সংখ্যায় মনে হয় বেশি পাঠালো, না হলে দরকার নেই, অযথা সংখ্যা বাড়িয়ে কি লাভ। 300 জন তারা লোকসভা বানালো। আর রাজ্যসভা এখন যেভাবে তৈরি করছে বিভিন্ন স্তর থেকে লোকজন দিয়ে, এবং জ্ঞানী গুণী অভিজ্ঞ ব্যক্তি যারা জীবনে কিছু করেছে, অভিজ্ঞতা অর্জন করেছে এবং অসাধারণ কিছু করেছে, সেই সমস্ত ব্যক্তিদের মধ্য থেকে রাজ্যসভার নির্বাচন তারা নিজেরা ঠিক করে নেবে। এইভাবে যদি বোর্ড গঠন হয়, এবং এটা প্রতি 5 বছরে একবার, নির্বাচন কমিশন একদম যেরকম এখন ইন্ডিপেন্ডেন্ট আছে সেরকম ইন্ডিপেন্ডেন্ট, টোটালটা করবে। এক ঝটকায় সমস্ত দুর্নীতি প্রায় বন্ধ হয়ে যাবে। এইভাবে আস্তে 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 এটা ন্যাশনাল গভর্নমেন্ট হলো, সব ন্যাশনাল গভর্নমেন্ট। এইভাবে চেতনা যখন উঠতে থাকবে, পৃথিবীর বর্ডারগুলো আস্তে আস্তে কমতে থাকবে। ইউনাইটেড নেশনসে তাহলে কিভাবে যাবে? প্রত্যেকটা দেশ তাদের প্রতিনিধি পাঠাবে ওপেন ব্যালটে। ইউনাইটেড নেশনস তখন তাদের মেম্বার, তাদের সেক্রেটারি জেনারেল নির্বাচন করবে ওখানে ওপেন ব্যালটে। সব এক সিস্টেমে হবে। তাহলে দায়বদ্ধতাটা কত সুন্দর হয়ে যাবে। এই যে লোকের কাছে দায়বদ্ধতা বলে লোকসভা বিধানসভা প্রত্যেকটাই লোকের কাছে গিয়ে মানে ভোট, তারপরে ভোট হয়ে গেলে লোকের থেকে দূরে সরে যাওয়া, তারপরে আবার আসা, আবার লোক দেখানো, ভোটে প্রচুর টাকা পয়সার খেল,
সবাই জানে, রাত্রে গিয়ে গিয়ে টাকা দেয়, তারপরে কি হয় না হয় আরো কত কিছু জানি, সেগুলো না বলাই ভালো, কারণ ওগুলো খুঁড়তে আমি বের করিনি, কিছু একটা রাস্তা বলার জন্য বলছি। তবে এটা করতে গেলে অনেক ভেস্টেড ইন্টারেস্ট, যাদের স্বার্থে ঘা লাগবে, যারা দেবে আর নেবে, মেলাবে মিলিবে, যাবে না ফিরে, এই দুর্নীতির মহাসাগরের সিস্টেমে তারা এটা করতে দেবে না। অনেকে ভাববে আমরা এখন ক্ষমতায় নেই, এখন করলে তো আমরা, না, গ্রাসরুট থেকে যখন উঠে আসবে না, দ্য বেস্ট লোকগুলো উঠে আসবে, বেস্ট মানুষগুলো উঠে আসবে। কিন্তু 5 বছর পরে আবার এক জিনিস, এবং কোন পলিটিক্যাল পার্টি সিস্টেম এনকারেজ করা হবে না। নো পলিটিক্যাল পার্টি, ন্যাশনাল গভর্নমেন্ট, নো পলিটিক্যাল পার্টি। তারপরে প্রত্যেকটা স্তরে যেরকম চিফ মিনিস্টারের ক্ষমতা দেয়া আছে, প্রাইম মিনিস্টারের ক্ষমতা দেয়া আছে, সেই রকম তখন কিছু পদ তো এমনিতেই দরকার হবে না, রাজ্যপালের পদ দরকার হবে না, তাই না? রাষ্ট্রপতির পদটা রাখতে হবে সিস্টেমটার জন্যে, রাজ্যপালের পদের তো দরকার হবে না। ভালো করে ভেবে দেখুন, এ ধরনের অনেক পদ উঠে যাবে, কোটি 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 টাকা নির্বাচনে এই সমস্ত পদে মেনটেন করতে বেঁচে যাবে, দেশ এগোবে। কি ক্ষতি হয় এক একটা নির্বাচনে, দেশ কত বছর পিছিয়ে যায়, উন্নয়ন স্তব্ধ হয়ে যায়, টাকা পয়সা খরচ হয়, তারপরে সমস্ত জিনিসের দাম বেড়ে যায়। আর এর জন্যই দুর্নীতি, যেখান থেকে থেকে টাকা নিতে হয়েছে সেখানে সেখানে পাইয়ে দিতে হয়, এই পাইয়ে দিতে হয়, ওই পাইয়ে দিতে হয়, গভর্নমেন্টের পলিসি চেঞ্জ হয়ে যায় তাদেরকে পাইয়ে দেওয়ার জন্য, সমস্ত দুর্নীতির মূল। তারপরে অন্যান্য দুর্নীতি তো এই টাকা পয়সা পাওয়ারের সাথে সাথেই চলে আসে, মানি তো সেক্স, সব এর সাথে যুক্ত, এগুলো মানি, পাওয়ার, সেক্স, নেক্সাস, গুন্ডা পোষা থেকে শুরু করে আন্ডারগ্রাউন্ড ডন, ওগুলো সব মিটে যাবে, আন্ডারগ্রাউন্ড ডন বলেও কিছু থাকবে না। তো জাপানে যেরকম শুনি, প্রধানমন্ত্রী এগেইনস্টে যদি কেউ একটা কোনো দুর্নীতি বিন্দুমাত্র অভিযোগ আনলো, যদি মানুষের মনে একটু মনে হয় না এটা করেছে, প্রধানমন্ত্রীর সাথে সাথে পদ ছেড়ে দেয়, পদের মোহ নেই। তার মানে কিরম ব্যক্তিগুলো আনতে হবে? যাদের পদের মোহ নেই, যাদেরকে তাদের সন্তানদের জন্য, তাদের বংশের লোকেদের জন্য পাইয়ে দিতে হবে রাজনীতিতে, তাদের লোকজন সিলেক্ট করবে না যারা কিছু করেছে। এবার সেই ব্যক্তিগুলো যদি কোনো চাকরিরত ব্যক্তি হয়, কোনো কাজের ব্যক্তি হয়, তাহলে তারা তাদের ওই কাজ তো হ্যাম্পার হবে, কারণ যারা নির্বাহিত হয়ে উপরে যাবে তারা হোল টাইমার হবে, তো তাদের সম্মানজনক স্যালারি। একটা ডিস্ট্রিক্টে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট একটা স্যালারি পান, আর তার থেকে পদমর্যাদায় উঁচু জেলার সভাধিপতি, তার যে অনারিয়াম সেটা মানে কল্পনাও করা যায় না, ওইরকম হবে না। যারা এইভাবে মানুষের দ্বারা নির্বাহিত হয়ে যাচ্ছে তাদের স্যালারি সব থেকে বেশি থাকবে, তারপরে বাকিদের থাকবে, কারণ এরা সব থেকে বেশি দায়িত্ব নিয়ে আসছে। তারপরে তাদেরকে হেল্প করার জন্য যারা থাকবে তাদের স্যালারি তার জাস্ট পরে। স্যালারি স্ট্রাকচার আমি অর্থনীতি যেদিন বলবো সেদিন স্যালারি স্ট্রাকচার নিয়ে বলবো। সেটা একটা ঠিক এরকম ওপেন ব্যালটের মতো, যেরকম ক্রান্তি এনে দিতে পারে পুরো সিস্টেমে করাপশনের, সেরকম স্যালারি সিস্টেমে একটা স্ট্রাকচার অসাধারণ করে ফেলতে পারলে না, টোটাল অর্থনৈতিক লড়াইটা যে ছোটা 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 দুর্নীতি, ঘুষ, অমুক তমুক আরো, সেটাও বন্ধ হয়ে যাবে। আর বেসিক জিনিসগুলো যেটা বললাম না, খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য, এই 5টা হলো বেসিক নিড। এই 5টা এই গভর্নমেন্টের মূল দায়িত্ব থাকবে।
বাকি সব যে যা খুশি করছে করুক। অটোমেটিক সব নিয়ন্ত্রণে থাকবে, বেশি ভাবতে হবে না। এবার বেস্ট গভর্নেন্স ইজ দ্য লিস্ট গভর্নেন্স, মানে যারা সব থেকে কম শাসন করে তারা সব থেকে ভালো শাসন করে। এই জন্য আমেরিকার সংবিধান মনে হয় সব থেকে ছোট। যত বড় সংবিধান তার মানে যত বেশি নিয়মে বেঁধে দিয়েছে তত বেশি গন্ডগোল, তত বেশি তাতে ফাঁক ফোকর। আমাদের সংবিধান সব থেকে বড় বানিয়ে ফেলেছি, আমাদের ফাঁক ফোকর বেশি। এই ফোকরে না আটকালে ওই ফোকরে আটকে দিচ্ছে। ঠিক করাপশন করে সেই ইমপিচমেন্টও আটকে যাবে, এত ফোকর আছে। সংবিধান হবে ক্ষুদ্র, আর সংবিধান আমেরিকায় অনেকটা উন্নত না, তাদের সংবিধানটা অনেক ক্ষুদ্র। বেসিক জিনিসগুলো থাকবে, আর বাকি জিনিসগুলো ফ্লেক্সিবিলিটি রাখতে হবে, যেটা নির্বাচিত প্রতিনিধিরা সেগুলো নিয়ে আইন প্রণয়ন করবেন, যেরকম দরকার হবে সেই আইনে যখন দরকার হবে তখনই ফ্লেক্সিবিলিটি পরিস্থিতি অনুযায়ী করা যাবে। যা কিছু করা হবে সমস্ত কিছু ন্যাশনাল ইন্টারেস্টে করা হবে। স্পিরিটটা হবে ওয়াননেস, বসুধৈব কুটুম্বকম, পুরো পৃথিবীটাই আমাদের পরিবার। আমরা দেশের সরকার আছি মানে পুরো পৃথিবীর মধ্যে দেশ। আমরা এরকম কিছু করবো না যে দেশের কোনো ক্ষতি হবে, আর অনেক কিছু এর সাথে যুক্ত হয়ে যাবে। তো লিস্ট গভর্নেন্স মানে সংবিধানটা এরকম করতে হবে, বাকি সব অটোমেটিক হতে থাকবে। আইপিসি, সিআরপিসি, ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট, এইগুলো যেগুলো আমাদের শাসন প্রশাসনের ব্যাপার, সেগুলো ঠিক প্রত্যেকটা রাষ্ট্র তার মতো করে বানিয়ে নেবে। ভারতবর্ষ তার মতো করে বানিয়ে নেবে। পৃথিবীতে প্রথম মনে হয় সব থেকে ভালো লোকাল সেলফ গভর্নমেন্ট ভারতবর্ষের ছিল। ভারতবর্ষ থেকে না রাষ্ট্রনীতি, অর্থনীতি, পররাষ্ট্রনীতি সারা পৃথিবী শিখেছে। চোলা সাম্রাজ্যে লোকাল সেলফ গভর্নমেন্ট অসাধারণ ছিল। অর্থশাস্ত্র চাণক্যের, তাতে রাষ্ট্র চালনার, পররাষ্ট্রনীতি শুধু অর্থের না, টোটালটাই খুব সুন্দরভাবে ব্যাখ্যা আছে তখনকার দিনে। আজকের দিনে সেটাকে একটু ফ্লেক্সিবল করতে হবে। ওটাতে আটকে গেলে আজকের দিনের সাথে সেটাকে অ্যাডজাস্ট না করলে তো আমরা অন্ধকার যুগে বা বর্বরতায় আটকে যাবো। যেরকম বর্বরতায় অন্ধকার যুগে কিছু বইকে মানুষ স্যাক্রোস্যাঙ্ক্ট মনে করে বইটাকে মানে আপহোল্ড করছে, মানুষকে মেরে ফেলছে। তারা মনে করছে সবার উপরে ওই বইটা সত্য, তাহার উপরে নাই। না, সবার উপরে মানুষ সত্য। তো মানুষের জন্যই সব, মানুষের জন্য ধর্ম, মানুষের জন্য রাজনীতি, মানুষের জন্য সমাজ। সমাজের জন্য মানুষ নয়, রাজনীতির জন্য মানুষ নয়, ধর্মের জন্য মানুষ নয়। যখন রাজনীতির জন্য মানুষ হয় তখন রাজনীতিকে রাখতে গেলে মানুষকে মেরে ফেলতে হবে, যেটা প্রচুর জায়গায় কোটি কোটি মানুষকে এই গত 100 বছরেও ইতিহাসে, হিটলার তো বাচ্চা, আরো প্রচুর মানুষকে মানুষজন হত্যা করেছে, খুন করেছে। তো আমরা এই জিনিসগুলো ভালো করে অনুভব করব। যখন আমরা একটা অন্য চেতনায় থাকব, উন্নত চেতনায় চলে যাব, তখন রাষ্ট্র শাসনও আমাদের বদলে যাবে, রাষ্ট্র শাসনের নীতিও আমাদের বদলে যাবে। আমরা প্রেমপূর্বক সেবা অরিজিনাল মানসিকতা হয়ে যাবে প্রত্যেক রাষ্ট্রনেতার। তো রাষ্ট্রনেতাদের ত্যাগের মানসিকতার কথা বলছিলাম, যারা তাদের নিজেদের জন্য, বংশের লোকেদের জন্য টাকা পয়সা অ্যাগ্রেন্ডাইজ করবে, তাদেরকে নির্বাচনই করা হবে না। গ্রাসরুট লেভেলে এইগুলো বেসিক থাকবে। যাদের ত্যাগের মানসিকতা আছে, যাদের দেখলে গ্রামের লোকজন বুঝতে পারবে বা ওয়ার্ডের লোকজন বুঝতে পারবে, সবাই সবাইকে ওখানে চেনে। আর তারপরে সেরকম এডুকেশনও দেয়া হবে যে আমরা যে কাজটা দায়িত্ব নিয়েছি ওটা নিজে অ্যাগ্রেন্ডাইজ করার জন্য না, ত্যাগের জন্য। এবং তাদেরকে তাদের প্রত্যেকটা টাকা পয়সার হিসাব সেই যেই স্তরে নির্বাচিত হয়েছে সেই স্তরে দিতে হবে, একদম গ্রাসরুটে দিতে হবে।
দু জায়গায় দিতে হবে, কারণ মূল নির্বাচন তো গ্রাসরুটে হয়েছে, গ্রামের থেকে উঠে গেছে বা ওয়ার্ড থেকে, সেই তো একদম টপ অব্দি যাবে। তো এটা অনেক সায়েন্টিফিক, এটা করতে অনেক চারিত্রিক দৃঢ়তা দরকার, এবং কমিউনিস্ট ফিলোসফি অনেকটা এই নিয়মে, কিন্তু ওখানে যে পলিট ব্যুরো বানিয়ে দিয়ে সর্বক্ষমতা, তারপরে তারা নির্বাচন রদ্দ করে দিয়ে তারপরে তারা ওই জায়গাটায় গন্ডগোল করে ফেলেছে। ওরা তারপরে আমি যা শুনি, আপনারা জানেন ভালো করে, রাশিয়াতে, চায়নাতে, কাম্পুচিয়া, পোলপোট, ওরা কোটি কোটির বেশি মানুষকে মেরে ফেলেছে, কারণ পার্টি সবার উপরে বানিয়ে ফেলেছে। সবার উপরে পার্টি সত্য, তাহার উপরে নাই না, সবার উপরে মানুষ সত্য, সবার উপরে ধর্ম সত্য। যারা বানিয়ে ফেলেছে তারা ধর্মের জন্য মানুষকে একের পর এক নরসংহার করে যাচ্ছে, সারা পৃথিবীতে আমরা দেখতে পাচ্ছি। না, সবার উপরে মানুষ সত্য, সমাজ মানুষের জন্য, তাই সমাজের জন্য মানুষকে বলি দেয়া যাবে না। এইভাবে ভাবনার, চেতনার বিকাশ ঘটলে সব কিছু আস্তে আস্তে পরিবর্তন হবে। শুরু তো করতে হবে, এই জায়গায় তো যাবেই বিশ্ব, আজকে না হোক 5000 বছর পরে। যারা যত চেতনায় উন্নত তারা তত তাড়াতাড়ি বুঝতে পারবে। আমরা আমাদের স্তরে তো এগুলো শুরু করে দিতে পারি, এগুলো আমরা শুরু করে দিতে পারি সব সময়। আস্তে আস্তে এই জিনিসগুলো সবার মধ্যে ঢুকবে, না ঢুকলে এই কথাগুলো বেরোতো না। কারণ এই কথাগুলো কোনো জায়গা থেকে জেনে এসে না, একটা গাইডেন্স থেকে আসে, একটা গাইডেন্স থেকে সবসময় আসে। এবং যখন চেতনা উন্নত হয়ে যায়, সেপারেশন থাকে না, পাওয়ার অফ লাভ আসল মন্ত্র হয়, ফোর্স অফ ফিয়ার থাকে না, মানে ইরিটেশন, অ্যাঙ্গার, কোয়ারেল, ফাইট, ওয়ার, ক্রিটিসিজম, কমপ্লেন, কম্পারিজন, কম্পিটিশন, এনভি, হেট্রেড, জেলাসি, গ্রিভেন্স, রিভেঞ্জ, অ্যাংজাইটি, ডিপ্রেশন, ফ্রাস্ট্রেশন, টেনশন, মানছি না, মানবো না, ভেঙে দাও, গুড়িয়ে দাও, ইগো, হিংসা, সেপারেশন, এসব জিনিস যখন মুছে যাবে, জীবনে প্রেমপূর্বক সেবা, মানে পাওয়ার অফ লাভ, যেটা সব গঠন করে, যেটা ইউনিফাইড করে, একাত্মবোধ করে, পৃথিবীকে এগিয়ে নিয়ে যায়, সমস্ত সৃষ্টি সেই পাওয়ার অফ লাভ দিয়ে হয়। সমস্ত কিছু, মানুষ একটা বাড়ি বানাচ্ছে থেকে শুরু করে কিছু একটা বানাচ্ছে, থেকে মানুষের জন্ম, সব পাওয়ার অফ লাভ থেকে, ভালো সমস্ত সৃষ্টি পাওয়ার অফ লাভ থেকে, আর সমস্ত ধ্বংস ফোর্স অফ ফিয়ার থেকে। উড়িয়ে দেয়া, অ্যাটম বোম দেয়া, আতঙ্কবাদী, হিংসা, মারপিট, লড়াই ঝগড়া, সব ফোর্স অফ ফিয়ার থেকে। এটাই তো বেশি, পাওয়ার অফ লাভ, ফোর্স অফ ফিয়ার। পাওয়ার অফ লাভ সব গঠন করবে, ফোর্স অফ ফিয়ার সব ধ্বংস করবে। তো ফোর্স অফ ফিয়ার থেকে বেরিয়ে এসে পাওয়ার অফ লাভে আসতে হবে সবাইকে, এছাড়া ভালো রাস্তা নেই। বাকি সমস্ত রাস্তা মানুষ ভুল প্রমাণ করেছে, ভুল প্রমাণ করেছে। আমি কসমিক মিটিং নিয়ে কোনোদিন সময় পেলে বলবো, সেই কসমিক মিটিং নিয়ে আমি নিজে দেখেছি সব। আমি জেনেছি চেতনা স্তরে যে আমরা যেটা কল্পনা করতে পারি, যেটা ভাবতে পারি, সেটা আছে বা সম্ভব। যেটা একদম অসম্ভব সেটা আমরা ভাবতেও পারি না, ভাবতেও পারি না, সেটা আমরা কল্পনাও করতে পারবো না। পৃথিবীর সমস্ত উন্নত চেতনা মানুষটা এটা বারবার বলে গেছেন, যেটা একদম অসম্ভব সেটা তুমি ভাবতেও পারবে না। তাই সায়েন্স ফিকশনের অনেক কিছু এখন বাস্তবে রূপ দেখা যাচ্ছে। যখন আজকে থেকে 20-25 বছর আগে সায়েন্স ফিকশন আমরা এগুলো শুনতাম, কমিউনিকেশন, অমুক তমুক, এই সেই, সেগুলো তখন মনে হতো রূপকথা, কিন্তু না, যেটা বাস্তবে সম্ভব না সেটা মানুষ কল্পনাও করতে পারবে না। তো যেটাই কল্পনা করছি তার মানে সেটা বাস্তবে সম্ভব, এখন না হলো পরে সম্ভব। তো চেতনা সেই স্থানেই যাবে ধীরে 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 ধীরে। এখন দেখার মানুষের কতটুকু সৎ ইচ্ছা আছে। তাই এই জিনিসগুলো সবার মধ্যে প্রচার প্রসার করার দরকার আছে, কারণ আমাদের সবাইকে ভালো থাকতে হবে। এক স্ট্রোকে, আরে করোনা তো অনেকটা এক করে দিয়েছে, অনেকটা ন্যাশনাল গভর্নমেন্ট করে দিয়েছে, এবার সবাই একসাথে বসে। মানুষ আমি বুঝি না, নির্বাচনে যারা চলে এলো, কথার কথা নির্বাচনে রাজ্য দেশ শাসন করতে এসছে, তারপরে আসার পরে কেন তারা ফোর্স অফ ফিয়ার করে, ফোর্স অফ ফিয়ার করে তারা ধ্বংস করে ফেলে। আসার পরের দিন থেকে যদি পাওয়ার অফ লাভ দিয়ে সব চালায়, মানে সমস্ত কাজ, কাউকে বঞ্চিত নয়, কোনো দুর্নীতি নয়, কোনো হিংসা নয়, কোনো সেপারেশন নয়, লাভ, পাওয়ার অফ লাভ, ইউনিফিকেশন করে ওয়াননেসের ভাবনায়
যারা ক্ষমতায় চলে এসছে একবার, তারপরে যদি তারা সবকিছু এইভাবে করতে থাকে, প্রত্যেকটা কাজ ওই ভাবনায় করতে থাকে পাওয়ার অফ লাভ দিয়ে, যে আমি একটা ইন্দিরা আবাস দেবো, সেটাও একদম ট্রান্সপারেন্টলি, কাউকে ম্যানিপুলেট করে না, ওপেন, যেটাই করছি। একবার নির্বাচনে নির্বাচিত হয়ে আসার পরে আবার তাদের লড়াই ঝগড়া করার কি দরকার? তারা 5 বছর এত সুন্দর শাসন করবে, এত সুন্দর সত্যিকারের সেবক হয়ে, শাসকদের সেবক মনে করতে হবে, নিজেদের চাকর মনে করতে হবে, মালিক না, চাকর, সবার চাকর, জনগণের চাকর, পাবলিক সার্ভেন্ট, সত্যিকারের কৃতজ্ঞ যে সবাই আমাকে নির্বাচিত করে আমাকে এখানে নিয়ে এসছে। তো এই ভাবনা চলে এলে তো ওদেরকে কেউ কোনোদিন ক্ষমতা থেকে নাড়াবেই না, কারণ দুর্নীতি হবে না, তারা সবার জন্য করছে, তাহলে সবাই রাখতে চাইবে। বুঝতেও পারে না এই সেই হুঙ্কার, একদম যেদিন থেকে বিজয় মিছিল শুরু হয় জিতে আসার পরে, ওটাই তো ফোর্স অফ ফিয়ার, প্রচন্ড হুঙ্কার দিয়ে এর বাড়িতে বোম ফাটিয়ে দিচ্ছে, ওরা গ্রাম থেকে হারা হয়ে যাচ্ছে, এরা তাড়িয়ে দেওয়া হচ্ছে, মানে ফোর্স অফ ফিয়ার দিয়ে শুরু, টোটালটা ফোর্স অফ ফিয়ার। নির্বাচনের টোটাল প্রসেস হুঙ্কার দিয়ে, অহংকার দিয়ে, মানুষকে মানে আতঙ্ক সৃষ্টি করে প্রচার থেকে শুরু করে দুর্নীতি, তারপরে জেতা, ইলেকশনে যা হয়, তারপরে জেতার পরে যে বিজয় মিছিলটা শুরু হলো, ওখান থেকে অহংকার আরো বাড়তে শুরু করে, লোকজন পালাতে শুরু করে, মারপিট শুরু হয়ে যায়। কি হয় আপনারা তো জানেন, পোস্ট পোল ভায়োলেন্স, এগুলো তো সবার জানা। অথচ সব রাজা তুই ন্যাংটা জানিও তো আমরা সবাই রাজা, সবাই কেন হাত দিচ্ছি না, সবাই কেন উদ্যোগ নিচ্ছি না, সবাই কেন একসুরে বলছি না যে না, ন্যাশনাল গভর্নমেন্ট ওপেন ব্যালট, এবং এইভাবে হোক। যারা এই সাবজেক্টে বোদ্ধারা আছেন তারা এটাতে স্কিম তৈরি করুন। ডিবেট অনেক হয়েছে, 5000 বছর ধরে আমি বিভিন্ন ডিবেটের কথা শুনছি। 5000 বছর ধরে মানুষ তার বুদ্ধি লাগিয়ে অনেক কিছু করেছে, ভালো কিছু করেছে, পৃথিবীটাকে ধ্বংস করছে। মানব সভ্যতা কোন জায়গায় পৌঁছে গেছে? 89% এই কদিনে পর্নোগ্রাফি বেড়েছে, বাড়িতে বাড়িতে হিংসা বেড়েছে, সবাই রিপোর্ট করছে। কি চলছে? আমাদের জাগতে গেলে আর কি দরকার? করোনার থেকে বড় কিছু ধাক্কা দরকার? তো সবার কাছে আন্তরিক আপিল করি, অনুরোধ করি, রিকোয়েস্ট করি, দুর্নীতিমুক্ত রাজনীতি হয়ে গেলে, আর যারা আছেন ক্ষমতায়, যারা এটা করবেন, তাদেরকে ভারতবর্ষ আজীবন স্যালুট করবে যে না, এরা আত্মকেন্দ্রিকতা থেকে বাইরে বেরিয়ে এসে বিশ্বকেন্দ্রিকতায়, মানব কেন্দ্রিকতায় এসে সিস্টেমটাকে চেঞ্জ করেছে। সবাই খুব ভালো করে ভাববেন। অনেক তর্ক বিতর্ক আপনারা আনতে পারেন, আমি এগুলো অনেক ভেবে দেখেছি। ওই তর্ক বিতর্কই চলবে, এগোবে না। তর্ক বিতর্ক প্রচুর দেখেছি। তর্ক বিতর্কই তো ফোর্স অফ ফিয়ার, ইগো। দেখো আমি কত জানি, দেখো আমি কত বড়। ওতে এখন অব্দি কোনো জিনিস গঠন করেনি, শুধু সম্পর্ক নষ্ট করেছে, শক্তি নষ্ট করেছে, সময় নষ্ট করেছে। প্রেম পূর্বক সেবা, ত্যাগ, রেসপেক্ট, অ্যাকসেপ্টেন্স, প্রেজেন্টে থাকা, 100% নিজের কাজে থাকা, ফরগিভ, গ্র্যাটিটিউড, গিভ, কম্পেশন, এটাকে বলছে পাওয়ার অফ লাভ। এইটাকে এনে জীবনটাকে সর্বাঙ্গ সুন্দর করা যাবে। রাজনীতি সবকিছু কন্ট্রোল করে, ধর্ম, সমাজ, অর্থনীতি, সবকিছু। এই যে করোনার সময় রাজনীতিক নেতারাই সব থেকে বড় বড় সিদ্ধান্ত নিচ্ছেন, লোকজন তাদেরকে পরামর্শ দিচ্ছেন, কিন্তু ফাইনাল ডিসিশন তারা নিচ্ছেন। তো রাজনীতি ছাড়া কিছু চলে না, তাই রাজনীতিক হতে হবে সর্বাঙ্গ সুন্দর। এটা আমার সবার কাছে অ্যাপিল। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ।